নাক দিয়ে ঢোকার চেষ্টা করে। শিনিচি সেটা দেখে প্যারাসাইটটিকে ছুঁড়ে ফেলে দেয়। ভয় পেয়ে প্যারাসাইটটি একটি বইয়ের ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু শেষে শিনিচির হাত কামড়ে তার হাতের ভেতরে ঢুকে যায়। ভয়ে শিনিচি সঙ্গে সঙ্গে একটি তার দিয়ে নিজের হাত বেঁধে মাঝখান থেকে কেটে ফেলতে চায়। ঠিক তখনই তার চিৎকার শুনে তার মা সেখানে চলে আসে। শিনিচি বলে তার হাতে একটি পোকা ঢুকে গেছে, কিন্তু তার মা মনে করে সে মজা করছে। মা এসে তার বাঁধা হাত খুলে দেয়। আশ্চর্যের বিষয়, সেখানে কোনো পোকাই দেখা যায় না। তারা ভাবে শিনিচি হয়তো ভ্রম দেখছে। শিনিচিও অবাক হয়ে যায়, প্যারাসাইটটা তাহলে গেল কোথায়? তারপর তার মা সেই গানটাই শুনতে পায় যেটা শিনিচি শুনছিল, এবং তাকে এমন গান না শুনতে বলে, না হলে এই ধরনের ভয় লাগা শুরু হবে। এই কথা বলে মা চলে যায়। শিনিচির হাত অদ্ভুতভাবে অস্বস্তি করতে থাকে। এরপর আমরা আবার সেই লোকটিকে দেখি যার ভেতরে প্যারাসাইট ঢুকেছিল। সে তার স্ত্রীর কাছে যায়। হঠাৎ তার মুখ এক বিশাল ভয়ঙ্কর ক্রিচারের মুখে রূপ নেয়, যার ভেতরে অনেকগুলো চোখ। স্ত্রী কিছু বোঝার আগেই সে তাকে মেরে ফেলে। আসলে প্যারাসাইটটি পুরোপুরি লোকটির মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিয়ে তাকে এক দানবে পরিণত করেছে। এরপর আবার শিনিচিকে দেখা যায় সে তার দুই বন্ধুর সঙ্গে স্কুলে যাচ্ছে, কিন্তু আজ তার আচরণ অদ্ভুত। তার ডান হাতের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। সে ভুল জায়গায় হাত চালায়। এতে বন্ধুরা রেগে গিয়ে তাকে ছেড়ে চলে যায়। ক্লাসে পড়ার সময় তার রাবার নিচে পড়ে যায়। সে যখন সেটা তুলতে যায় তখন তার হাত হঠাৎ বড় হয়ে যায় এবং নিজে থেকেই রাবার তুলে নেয়। পরে বাস্কেটবল খেলতে গিয়ে সে অনেক দূর থেকে সেই হাত দিয়েই নিখুঁতভাবে বল বাস্কেটে ঢুকিয়ে দেয়। শিনিচি পুরোপুরি কনফিউজড হয়ে যায়, তার হাতের সঙ্গে এসব কি হচ্ছে। বাড়ি ফিরে সে ইন্টারনেটে এসব নিয়ে খোঁজাখুঁজি করে। ঠিক তখনই তার হাত থেকে একটি চোখ বের হয়, আবার ভেতরে ঢুকে যায়। সে ভয়ে নিজের হাত কাটতে যাচ্ছিল, কিন্তু তখনই তার হাত এক বিশাল আকৃতির রূপ নিয়ে তাকেই ভয় দেখায়। এরপর হাতটি আবার ছোট একটি ক্রিচারের রূপ নেয়। শিনিচি ভয়ে কাঁপতে থাকে। তখন সেই ক্রিচার বলে, আমি ব্যর্থ হয়েছি। শিনিচি জিজ্ঞেস করে, আমার হাতির কি হয়েছে? ক্রিচারও অবাক হয়ে বলে, আমার হাতির কি হয়েছে? এরপর ক্রিচারটি নিজেও ভয় পেতে শুরু করে এবং শিনিচিকে জানায় সে আসলে শিনিচির হাত দখল করেছে। এরপর সে শিনিচিকে বলে তাকে কথা বলা শিখতে হবে। অন্যদিকে আমরা আবার সেই লোকটিকে দেখি যার শরীরে এক ভয়ঙ্কর প্যারাসাইট ঢুকে পড়েছে। এই প্যারাসাইট ধীরে ধীরে টিভি, ল্যাপটপ আর বইয়ের মাধ্যমে মানুষের ভাষা ও আচরণ শিখতে থাকে। এমনকি সে ওই যুবকের স্ত্রীকেও আক্রমণ করেছিল। পরের দিন সকালে ছেলেটি ঘুম থেকে উঠে দেখে তার হাতের সঙ্গে যুক্ত সেই অদ্ভুত ক্রিচারটি ল্যাপটপ ও বই পড়ে মানুষের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। ছেলেটি ভয় পেয়ে বলে সে হাসপাতালে গিয়ে হাত কেটে ফেলবে। তখন প্যারাসাইট জানায় সে হাতের সেলের সঙ্গে এমনভাবে যুক্ত যে পুরো হাত কেটে ফেললেও আলাদা করা সম্ভব নয়। প্যারাসাইট আরও বলে সে আসলে পুরো শরীর দখল করতে চেয়েছিল, কিন্তু শিনিচি ছেলেটি ঠিক সময় হাতের উপর রক দিয়ে আঘাত করায় সে শুধু হাতেই আটকে যায়। এখন তারা দুজন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। প্যারাসাইট বলে হোস্ট ছাড়া সে বাঁচতে পারবে না, আর শিনিচিও তাকে ছাড়া বাঁচতে পারবে না। এই প্যারাসাইটের নাম মিগি। মিগি স্কুলে গিয়ে মানুষের বই পড়তে চায়, মানুষকে আরও ভালোভাবে বুঝতে চায়। সে স্টুডেন্টদের ফাইটিং প্র্যাকটিস দেখেই লড়াইয়ের স্কিল শিখে ফেলে। একদিন পেইন্টিং ক্লাসে শিনিচি ছবি আঁকছিল, তখন সাতোমি এসে তাকে হুমকি দেয় সে যদি আবার অদ্ভুত কিছু করে তাহলে তাকে মেরে ফেলবে। তবে শিনিচির পেইন্টিং দেখে সে কিছু না বলে চলে যায়। স্কুলের পরে রাতে মিগি শিনিচিকে বলে সে তার শরীর পরীক্ষা করতে চায়। এর মধ্যেই মিগি ও শিনিচির মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। মিগি শিনিচিকে কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু শহরের ভেতর আরও অনেক প্যারাসাইট মানুষের শরীর দখল করে মানুষ হত্যা শুরু করে। শহর জুড়ে লাশ পাওয়া যেতে থাকে, কিন্তু সাধারণ মানুষ জানে না আসল খুনি কারা। একদিন মিগি অনুভব করে কাছাকাছি আর একটা প্যারাসাইট আছে। সে শিনিচিকে একটি দোকানে নিয়ে যায়। সেখানে তারা দেখে একজন লোক যার শরীরেও প্যারাসাইট রয়েছে সে একজন মানুষকে হত্যা করছে। লোকটি বুঝে যায় শিনিচির শরীরেও প্যারাসাইট আছে, তাই সে তাকে মানুষের মাংস খেতে দেয়। কিন্তু পরে বুঝতে পারে শিনিচির ব্রেন এখনও তার নিজের নিয়ন্ত্রণে এবং প্যারাসাইট শুধু হাতেই সীমাবদ্ধ। হঠাৎ মিগি শিনিচিকে সতর্ক করে, এই লোক এখনই তোমাকে মেরে ফেলবে, পালাও। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ থাকে। তখন লোকটি নিজের হাত কেটে মিগিকে বলে আমার হাতে চলে এসো, কিন্তু মিগি শিনিচিকে ছেড়ে যেতে অস্বীকার করে। শেষ পর্যন্ত মিগি ও শিনিচি একসঙ্গে ফাইট করে। মিগির শেখা ফাইটিং স্কিল ব্যবহার করে তারা প্যারাসাইটটির মাথা ও শরীর আলাদা করে দেয় এবং সেটিকে মেরে ফেলে। এরপর কেউ আসছে বুঝতে পেরে শিনিচি পেছনের দরজা দিয়ে
পালিয়ে যায়। সে তার মাকে কিছুই জানাতে পারে না। শহরে একের পর এক মানুষ নিখোঁজ হতে থাকে, লাশ পাওয়া যায়। শুধু শিনিচিই জানে সবকিছু করছে প্যারাসাইটরা। শিনিচি মিগিকে বলে, তোমার মতো প্যারাসাইটদের বলো যেন তারা মানুষ হত্যা না করে। কিন্তু মিগি বলে, মানুষই আমাদের খাবার। যেমন মানুষ পশু ও সবজি খায়, তেমনি প্যারাসাইটরা মানুষ খায়। মিগি আরও বলে, যতদিন শিনিচি বেঁচে থাকবে ততদিন সে বেঁচে থাকবে। শিনিচির শরীর থেকেই সে শক্তি পায়, তাই আলাদা করে মানুষ মারার দরকার নেই। তবে শিনিচি যদি তাকে আঘাত করার চেষ্টা করে, সে তাকে মেরে ফেলবে। এই সময় দুইজন পুলিশ অফিসার তদন্ত শুরু করে এবং বুঝতে পারে খুনি মানুষ নয়, কিছু অমানবিক সত্তা। পরের দিন স্কুলে মিগি আবার অনুভব করে এখানেও একটি প্যারাসাইট আছে। তারা বুঝতে পারে স্কুলের টিচার তামিয়াই সেই প্যারাসাইট। তামিয়া খুব বুদ্ধিমান এবং অন্যান্য প্যারাসাইটদের থেকে আলাদা। তামিয়া নিজের বিশ্লেষণ ক্ষমতা দিয়ে বুঝে যায় শিনিচির শরীরেও একটি প্যারাসাইট আছে। এরপর শিনিচি তার কাছে গেলে তামিয়া শান্তভাবে বলে, ভয় পেও না, আমি অন্যদের মতো নই। তার এক্সপেরিমেন্ট করার ভীষণ শখ ছিল, এতটাই যে সে আরেকটি প্যারাসাইটের সঙ্গে মিলিত হয়ে নিজের দেহকে গর্ভবতী পর্যন্ত করে ফেলে, শুধু এই দেখার জন্য যে এইভাবে জন্ম নেওয়া শিশুটি শেষ পর্যন্ত কি রকম হবে। এখানে সে বলে, তুমি এখানে স্কুলে কি করতে এসেছো? ও জবাব দেয়, আমি শুধু সাধারণ মানুষের মতো একটু বাঁচতে চাই। আমি তোমার সঙ্গে আরও কথা বলতে চাইতাম, কিন্তু তোমার গার্লফ্রেন্ড আমাদের দেখছে। গল্পটা এমন যেন না হয় যে তুমি নতুন টিচারকে দেখে পুরনোকে ভুলে গেছো। এই কারণেই তামিয়া শিনিচিকে পরে দেখা করতে বলে এবং সেখান থেকে চলে যায়। তামিয়া শিনিচিকে বলে স্কুলের পরে তার সঙ্গে দেখা করতে। মিগিও তামিয়ার সঙ্গে দেখা করতে রাজি হয়। মিগি শিনিচিকে বলে, আমি প্রথমবার এমন একটি প্যারাসাইট দেখলাম যে এত শান্তভাবে তার হোস্টের শরীরে বাস করছে। তামিয়ার সম্পর্কে আরও জানার জন্য শিনিচি পরে তার সঙ্গে দেখা করতে যায়। সেখানে তামিয়া আরও দুইজন প্যারাসাইটকে ডেকে আনে, একজন জিমের হাই স্কুল স্টুডেন্ট সীমাদা আর অন্যজন একজন অফিসার মিস্টার এ। এই দুজনই তামিয়ার সঙ্গে যুক্ত ছিল। তামিয়া শিনিচি আর মিগিকে বলে, আমাদের প্যারাসাইটদের বেঁচে থাকার জন্য একসঙ্গে থাকতে হবে, তাই আমরা সবাই মিলে একটি নেটওয়ার্ক তৈরি করেছি। আমরা একে অপরের সঙ্গে যুক্ত থাকি, তথ্য আদান প্রদান করি, যাতে মানুষের ভিতর লুকিয়ে থাকতে পারি এবং প্রতিদিন মানুষ মেরে খেয়ে বেঁচে থাকতে পারি। তামিয়া শিনিচিকেও তাদের নেটওয়ার্কে যোগ দিতে বলে, কিন্তু শিনিচি বলে, আমি পুরোপুরি তোমাদের মতো নই, তোমরা সবাই মাস্টার। তামিয়া বলে, হ্যাঁ আমরা সবাই মাস্টার, তাই আমি মিস্টার এর সঙ্গে মিলেই একটা এক্সপেরিমেন্ট করেছি। আমি গর্ভবতী হয়েছি। যেহেতু আমরা দুজনেই প্যারাসাইট, তাই আমার ভেতরের শিশুটি আসলে কি হবে? এ কথা শুনে মিগি সঙ্গে সঙ্গে বলে, তোমরা তো মানুষের শরীরেই এটা করেছো, তাই তোমার ভেতরে যে বাচ্চা আছে সে মানুষই হবে। তখন তামিয়া বলে, তাহলে আমরা কি? যদি আমাদের ভেতরে মানুষ জন্ম নেয় তাহলে আসলে আমরা কি? আমরা কি শুধু এই শরীরগুলো ব্যবহার করে বেঁচে আছি? তামিয়া বলে, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? এই কারণেই আমি এই নেটওয়ার্ক বানিয়েছি। আমি প্যারাসাইটদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এরপর সে শিনচিকে হুমকি দেয়, যদি তুমি আমাদের সঙ্গে না থাকো তাহলে আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না, নইলে 3 সেকেন্ডের মধ্যে পুরো স্কুল শেষ করে দেব। শিনচি ভীষণ ভয় পেয়ে যায়। এরপর তিনজন একে একে শিনচির ভীত মুখের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিগির কিছু অস্বাভাবিক অনুভূতি হয়। সে শিনচিকে বলে, মিস্টার এর ব্যাপারে সাবধান থেকো, ওকে আমার ঠিক ভালো লাগছে না। এরপর আমরা একটা বাড়ি দেখি যেখানে ভীষণ শান্ত পরিবেশ। সেখানেই মিস্টার এ আর সীমাদা এই দুই প্যারাসাইট মানুষ মেরে খাচ্ছিল। তারপর তারা তামিয়ার কাছে যায়। তামিয়া নিজেই নিজের ওপর এক্সপেরিমেন্ট করছিল, তাই সে মানুষ খাওয়ার বদলে মানুষের মতো থাকার চেষ্টা করছিল। সে মানুষের মতো খাবারও খেত। সে বলে, মানুষের মধ্যে বেঁচে থাকতে হলে আমাদের মানুষের মতো চিন্তাও করতে হবে, তবেই আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। অন্যদিকে শিনচি খুবই অস্থির ছিল, কিন্তু সে এসব কিছুই তার মায়ের সঙ্গে শেয়ার করতে পারছিল না। সে তার মাকে বলে, আপনি বাড়ির ভেতরেই থাকবেন, কারণ সে জানতো বাইরে অনেক প্যারাসাইট মানুষ মেরে খাচ্ছে, কিন্তু তার মা এসব কিছুই জানতেন না, তাই শিনচির কথায় তেমন গুরুত্ব দেননি। একদিন রাতে বাড়ি ফেরার পথে শিনচির মুখোমুখি হয় মিস্টার এর। মিস্টার এ জেনে গিয়েছিল যে দোকানে যে প্যারাসাইটটা মারা গিয়েছিল সেটা শিনচি আর মিগি একসঙ্গে মেরেছিল, তাই মিস্টার এ শিনচিকে মারার জন্য আক্রমণ করে। মিগি মিস্টার এর সঙ্গে লড়াই করে। দুজনের মধ্যে ভয়ানক ফাইট চলতে থাকে। হঠাৎ শিনচি এগিয়ে এসে মিস্টার এর শরীরের ভেতর একটি লোহার পাইপ ঢুকিয়ে দেয়। এতে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে। যেহেতু এই প্যারাসাইট একটি মানুষের শরীরে ছিল, তাই শরীর দুর্বল হওয়ায় প্যারাসাইটটিও দুর্বল হয়ে পড়ে যায়। কিন্তু বেঁচে থাকার জন্য তার এখন একটি নতুন শরীর দরকার ছিল। ঠিক তখনই ওই পথ দিয়ে শিনচির মা যাচ্ছিলেন। প্যারাসাইটটি মিস্টার এর শরীর ছেড়ে শিনচির মায়ের শরীরে ঢুকে যায়। কিছুক্ষণ পর মিগি বুঝতে পারে যে মিস্টার এ এর প্যারাসাইট তাদের দিকেই আসছে। সেই সিনচিকে লুকাতে বলে। সিনচি একটি ছুরি নিয়ে লুকিয়ে পড়ে। তারপর তার মা ঘরে ঢোকেন। মিগি বুঝে যায় প্যারাসাইটটি এখন সিনচির মায়ের শরীরের ভেতরে, কিন্তু সিনচির পক্ষে এটা বিশ্বাস করা ভীষণ কঠিন ছিল। সে প্যারাসাইটের উপর আক্রমণ করে এবং নিজের হাত মারাত্মকভাবে জখম করে। সিনচি মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরে একটি বড় ছিদ্র হয়ে যায়। প্যারাসাইটটি সেখান থেকে চলে যায়। সিনচি তখন মরতে থাকে। পরে সেই প্যারাসাইট আবার ফিরে এসে সিনচির শরীরের ভেতরে ঢুকে পড়ে। কিছুদিন কেটে যায়। এরপর সে আবার ফিরে আসে এবং সিনচি জেগে ওঠে। মিগি বলে, আমি তোমার হৃদয় ঠিক করার জন্য আমার একটি অংশ সেখানে রেখে দিয়েছি, তাই তোমার হার্ট আমার কাজ শুরু করেছে এবং তুমি বেঁচে গেছো। কিন্তু বেঁচে যাওয়ায় সিনচি একদমই খুশি ছিল না। তার কাছে জীবন এখন একেবারেই ফাঁকা মনে হচ্ছিল। সে ভীষণ কাঁদতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার পথে তার সঙ্গে সাতোমির দেখা হয়। সাতোমি তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সিনচির আচরণ আবার বদলে যায়। সে সাতোমির সঙ্গে
সঙ্গে কথা না বলে সোজা তামিয়ার কাছে চলে যায়। সে জিজ্ঞেস করে মিস্টার এ কোথায়, কিন্তু তামিয়া বলে ওকে তো তুমি নিজেই মেরে ফেলেছ। আসলে মিস্টার এ এর দেহ ছেড়ে প্যারাসাইটটি সিনচির মায়ের শরীর দখল করেছিল। সিনচি বলে তাই তো আমি নিশ্চিত তুমি জানো সে কোথায়, কিন্তু তামিয়া স্পষ্টভাবে মিস্টার এ এর অবস্থান বলতে অস্বীকার করে। এ সময় তামিয়া দুজনকেই ভয় দেখিয়ে চলে যেতে চায়। সিনচি তার দিকে ছুরি ছুঁড়ে মারে, কিন্তু ছুরিটি ফিরে এসে সিনচিকে আঘাত করে না। এরপর তামিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসাররা মিস্টার এ এর লাশ খুঁজে পায়। তারা বুঝতে পারে এই পুলিশ অফিসার ও দোকানের মালিক দুজনকেই একই ব্যক্তি হত্যা করেছে, কিন্তু তারা বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ এই পুলিশ অফিসার মারা যাওয়ার আগেই কিছু মানুষকে খেয়েছিল। তদন্তে এই তথ্য প্রমাণিত হয়। শহরে তখন গুজব ছড়িয়ে পড়ে প্যারাসাইটরা মানুষের শরীরে ঢুকে সমাজের মধ্যে লুকিয়ে আছে, তবে পুলিশ মনে করে এগুলো কেবল গুজব। অন্যদিকে শিনিচি তার মাকে খুঁজতে খুঁজতে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে কিছু রাজনীতিবিদ ভোট চাইছিল। হঠাৎ সে বুঝতে পারে ভোট চাইতে আসা নেতাটিও একজন প্যারাসাইট। শুধু তাই নয়, সেখানে আরও প্যারাসাইট আছে যারা রাজনীতিতে ঢুকে পড়েছে। মিগি এতে খুব খুশি হয়। সে ভাবে একদিন প্যারাসাইটরা পুরো পৃথিবী দখল করে নেবে। এরপর দুজন পুলিশ অফিসার শিনিচির বাড়িতে আসে। তারা তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু শিনিচি খুব চালাকির সঙ্গে মিথ্যা বলে সব সামলে নেয়। পুলিশ চলে যায়। কিছুদিন পর শিনিচি আবার স্কুলে যায়। সেখানে সে সাতোমিকে দেখে। ঠিক তখনই সীমাদা নামের এক নতুন ছাত্র আসে। কামিয়া ইচ্ছা করেই তাকে ওই স্কুলে ট্রান্সফার করিয়েছে যাতে শিনিচির ওপর নজর রাখা যায়। সীমাদা প্রথমবার শিনিচির সঙ্গে দেখা করে স্বাভাবিক হওয়ার অভিনয় করে, তারপর চলে যায়। দূর থেকে কামিয়া সবকিছু লক্ষ্য করছিল। তামিয়া ও সীমাদা বুঝতে পারে মিগি নিজের কোষ ব্যবহার করে শিনিচিকে বাঁচানোর পর থেকে শিনিচির শরীরে পরিবর্তন আসছে। একই সঙ্গে মিগিও জানায় শিনিচিকে বাঁচানোর পর তার নিজের মধ্যেও সমস্যা শুরু হয়েছে। সে বলে সুস্থ থাকতে হলে তাকে প্রতিদিন কয়েক ঘন্টা গভীর ঘুমাতে হবে। এই সময় সে শিনিচিকে কোনো সাহায্য করতে পারবে না। খাওয়ার পর সঙ্গে সঙ্গে মিগি ঘুমিয়ে পড়ে। শিনিচি তাকে জাগাতে চেষ্টা করলেও মিগি জাগে না। অন্যদিকে পুলিশ প্যারাসাইট শনাক্ত করার উপায় খুঁজছিল। তারা জানতে পারে যদি কোনো মানুষের শরীরে প্যারাসাইট থাকে তাহলে তার চুল ছিঁড়লে সেই চুল কুকড়ে যাবে। এক সিনিয়র অফিসার তার জুনিয়রের চুল ছিঁড়ে দেখে চুল কুকড়ায় না, তখন সে নিশ্চিত হয় সে প্যারাসাইট নয়। এই তথ্য তামিয়া তার নেটওয়ার্কের মাধ্যমে জেনে যায়। সে বুঝে ফেলে মানুষ প্যারাসাইট শনাক্ত করার উপায় জেনে গেছে। এ সময় দেখা যায় সেই রাজনীতিবিদও তামিয়ার সঙ্গে জোট বেঁধেছে। এরপর আবার শিনিচিকে দেখা যায়। সাতোমি তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়, কারণ সে এখন একা। শিনিচি রাজি হয় আর তারা দুজনে বাজার করতে বের হয়। রাস্তায় তারা একটি কুকুরছানাকে পড়ে থাকতে দেখে, কিন্তু সেটি মারা গিয়েছিল। সাতোমি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু শিনিচি বলে এটা এখন শুধু হাড় আর শরীর, এর ভেতরে আর কিছু নেই। এতে বোঝা যায় শিনিচির ভেতরে বড় পরিবর্তন আসছে। সে ধীরে ধীরে প্যারাসাইটের মতো ভাবতে শুরু করছে। শিনিচির এই মনোভাব দেখে সাতোমি তাকে ছেড়ে চলে যায়, কিন্তু শিনিচির তাতে কোনো অনুভূতিই হয় না। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল তামিয়াকে গর্ভবতী দেখে অবাক হয়ে যায়, কারণ তামিয়া অবিবাহিত। প্রিন্সিপাল তাকে চরিত্রহীন ভেবে চাকরি থেকে বের করে দিতে চায় এবং তার বাবা মাকেও সব জানায়। পরে কামিয়া তামিয়ার বাবা মায়ের কাছে যায়, কিন্তু যেহেতু সে নিজেও একজন প্যারাসাইট, সে দুজনকেই হত্যা করে। পরদিন কামিয়া স্কুল ছাড়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখন সীমাদাদা কাছে এসে কথা বলতে থাকে। অন্যদিকে সাতুমি তার পেইন্টিং ক্লাসে যায়। সেখানে অনেক মেয়ে একসঙ্গে সীমাদার ছবি আঁকছিল। ঠিক তখন একটি মেয়ে মজা করে বলে, মজার ছলেই সে তার একটি চুল ছিঁড়ে ফেলে, আর তখনই দেখা যায় চুলের ভেতরটা কালো। এটা দেখেই সব মেয়েরা বুঝে যায় সীমাদা আসলে একটি প্যারাসাইট। সীমাদাও বুঝে যায় যে তার রহস্য ফাঁস হয়ে গেছে, তাই সে মেয়েগুলোর ওপর আক্রমণ শুরু করে। তার বিকৃত মনস্টারের মতো মুখ দেখে সবাই ভয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে শিনিচি সাহায্য করতে ছুটে আসে। কামিয়াবিও বুঝে যায় যে সীমাদা এখন সবার সামনে নিজের আসল রূপ অর্থাৎ মনস্টার রূপে চলে এসেছে। তাই তামিয়া সেখানে কিছু কেমিক্যাল ছিটাতে শুরু করে। এদিকে সাতুমি সাহস করে সীমাদার শরীরের মাঝখানে থাকা একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আঘাত করে, ফলে সে জ্বলতে শুরু করে। কিন্তু এতে সে আরও বেপরোয়া হয়ে যায় এবং এদিক ওদিক হামলা চালাতে থাকে। সব মেয়েরা পালিয়ে বাঁচার চেষ্টা করে। ঠিক তখনই সাতোমির এক বান্ধবী মারা যায়। শিনিচি যখন সেখানে পৌঁছায় তখন প্রায় সব মেয়েই মারা গেছে। সে খুব ভেঙে পড়ে, কিন্তু এমন অবস্থায় সাহস ধরে রাখার চেষ্টা করে এবং সাতোমিকে বাঁচাতে এগিয়ে যায়। সাতোমি টমেটোর আড়ালে লুকিয়ে পালাচ্ছিল, আর সীমাদা একেবারে জাপানি ডেমানের মতো আচরণ করছিল। শিনিচি এসে তাকে জাপানি ভাষায় কিছু বলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তখন কামিয়াবি এসে সীমাদাকে শান্ত হতে বলে, কিন্তু হঠাৎ কামিয়াবি একটি বোমা ছুড়ে দিয়ে পালিয়ে যায়। শিনিচি সাতোমিকে নিয়ে নিচে লাফ দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। সবাই ভাবে তারা মারা গেছে। এরপর পুলিশ আর অ্যাম্বুলেন্স আসে। সাতোমি আহত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ অফিসাররা ছাদে ওঠে। ঠিক তখনই সীমাদা এসে তাদের ওপর হামলা করে এবং তাদের মেরে ফেলে। সীমাদা স্কুলের ছাদে চলে যায়। এমজি পুরো ঘটনা শিনিচিকে জানায়। শিনিচি পাশের আরেকটি বিল্ডিংয়ে গিয়ে একটি লোহার রড নেয় এবং মিগির সাহায্যে সেটাকে ধনুকের মতো বানায়। তারপর সেই লোহার রডকে তীরের মতো ছুঁড়ে সীমাদার শরীরের ভেতর ঢুকিয়ে দেয়। এতে সীমাদা সেখানেই মারা যায়।
যায়। এরপর শিনিচি সেখান থেকে চলে যেতে থাকে। তখন কামিয়াবি আসে এবং বলে যে সে কিছু সময়ের জন্য গায়েব থাকবে। যাওয়ার আগে সে শিনিচিকে মিস্টার এ অর্থাৎ তার মায়ের ঠিকানা দিয়ে যায়। কিছুদিন পর আবার সেই দুই পুলিশ অফিসার আসে এবং তদন্ত করতে গিয়ে বুঝতে পারে যে হত্যাকাণ্ডটি পাশের বিল্ডিং থেকে করা হয়েছিল। তবে শিনিচি সম্পর্কে তারা কিছুই জানতে পারে না। শিনিচি তামিয়ার দেওয়া ঠিকানায় পৌঁছায় এবং সেখানে নিজের মায়ের সঙ্গে দেখা করে। মাকে অনুসরণ করতে করতে সে একটি ব্রিজের নিচে চলে আসে। ঠিক তখন মিগির ঘুম পেতে শুরু করে এবং সে শিনিচিকে জানায়। এই অবস্থাতেও মিগি শিনিচিকে বাঁচানোর জন্য একটি অস্ত্রে পরিণত হয়, তারপর ঘুমিয়ে পড়ে। এরপর শিনিচি সেই অস্ত্র ব্যবহার করে মিস্টার এ অর্থাৎ নিজের মায়ের সঙ্গেই লড়াই করে। সে খুব ভালোভাবে ফাইট করছিল এবং প্রায় তাকে শেষ করে ফেলছিল। ঠিক তখনই সে তার মায়ের আসল কণ্ঠস্বর শোনে। বোঝা যায় তার মায়ের সামান্য চেতনা এখনও বেঁচে আছে। সেই মুহূর্তে মিস্টার এ শিনিচির ওপর হামলা করে, কিন্তু মায়ের অবশিষ্ট চেতনা নিজের হাত দিয়ে শিনিচিকে বাঁচায়। তবুও শেষ পর্যন্ত শিনিচিকে না চাইলেও নিজের মাকে হত্যা করে মিস্টার এ কে শেষ করতে হয়। কিছুক্ষণ পর মিগি জেগে উঠলে শিনিচি তাকে সবকিছু খুলে বলে। এরপর আমরা দেখি সেই প্যারাসাইট রাজনীতিবিদকে, যার পার্টি নির্বাচনে জিতে গেছে এবং সে এখন একটি উঁচু পদে বসে আছে। একই সময় সেই দুই পুলিশ অফিসারকে হেডকোয়ার্টারে ডাকা হয়, যেখানে আরেকটি টিম প্যারাসাইটদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। কারণ এখন মানুষ জানতে পেরেছে যে পরজীবীরা মানুষের ওপর আক্রমণ করছে, তাই মানুষকে বাঁচানোর জন্য একটি অপারেশন শুরু হতে যাচ্ছে, যার নাম হিউম্যান লাইফ প্রোটেকশন। এরপর আমরা দেখি সেই রাজনীতিবিদ তামিয়ার কাছে যায়। তার সঙ্গে থাকে আরও এক ভয়ঙ্কর প্যারাসাইট, যার নাম গোটো। সে তামিয়াকে বলে যে সে পুরো মানব জাতিকে ধ্বংস করে দেবে, কিন্তু তামিয়া তখন নিজের গর্ভের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে হাসপাতালে সাতোমিকে দেখতে গিয়ে শিনিচি সিদ্ধান্ত নেয় সে সব প্যারাসাইটকে খুঁজে বের করে মেরে ফেলবে। এই সময় আমরা দেখি কেউ একজন দূর থেকে শিনিচির ওপর নজর রাখছে। সে শিনিচি ও মিগির একসাথে একটি ছবি তুলে নেয়। এইভাবেই গল্পটি শেষ হয়। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্পটি।